সরি, বাট আই নিড দিস গার্ল। তোমাকে আমার প্রয়োজন তোর। জানি অনেকটা অন্যায় হয়ে গিয়েছে, বাট আমি হেল্পলেস। এভাবে কেটে যায় কয়েকদিন। তায়ানের পুরো খেয়াল এখন তুয়া রাখছে, আর হসপিটালের তীব্রের কাজ অনেকটাই শেষ। ও নিয়মিত হাসপাতালে অ্যাটেন্ড করে না বেশি প্রয়োজন না পড়লে। এতদিন তায়ানের জন্য থাকলেও এখন তার দরকার নেই, কারণ তায়ানের সম্পূর্ণ দায়িত্ব তোয়া নিয়েছে, আর তায়ানকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। 2 দিন ধরে তীব্র বাসায় আছে, ওর বিজনেস আর হসপিটালের নিজস্ব কিছু কাজের জন্য ব্যস্ত। তীব্র সাবান নিয়ে বাইরে এলো, তখনই একজন স্টাফ এসে ওকে বলল কোনো একটা মেয়ে ওর সাথে দেখা করতে এসেছে। কে সেটা তীব্র না জানলেও আন্দাজ করতে পারল। তীব্র আসছি বলে মেয়েটাকে নাস্তা দিতে বলল। তীব্র একটা ফুলহাতা টি শার্ট পরে বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আপনি এখানে আমার মতো মানুষের কাছে তা কি মনে করে? তোয়া ম্যাগাজিন পড়ছিল। তীব্রকে দেখে তোয়া দাঁড়িয়ে গেল, তারপর ওকে সালাম দিল। কিন্তু তীব্র ওকে সালামের উত্তর না দিয়ে সোফায় বসে কফি দিতে বলল। প্লিজ বসুন। ওর কথায় তোয়ায় একটু হেজিটেট করলেও বসে পড়ল। হ্যাঁ বলুন, কি মনে করে এসেছেন আমার বাড়িতে? আর একা কেন? তানকে নিয়ে আসলেই পারতেন, নাহলে আমাকে বলতেন, আমি নিচে চলে যেতাম। তার কোনো দরকার নেই। প্রয়োজন যখন আমার, তখন নিজেরই আসা উচিত। প্রয়োজন তা আমার কাছে? বেশ অবাক হয়ে বলল, সরি ডক্টর রায়হান, আমি খুব ভালো করেই জানি তায়ানের সাথে আমার এগুলো করা উচিত হয়নি। সেটা আপনি আমাকে কেন বলছেন? আপনি তো আমার সাথে কোনো অন্যায় করেননি। আমার জন্য আপনাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমি জানি তায়ানকে আপনি খুব ভালোবাসেন, আর তাই আপনার থেকেও ক্ষমা চাওয়াটা উচিত। আমার ভুলের মাসুল আমি দিয়েছেন তাই। ইটস ওকে মিসেস তয়া, আমি এমনি এমনি কিছু করিনি। আমার কাজ মানুষের জীবন বাঁচানো, সেখানে তায়ান আমার বন্ধু। আর যদি আপনার ভুলের কথা বলেন তাহলে বলবো মানুষ মাত্রই ভুল। ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই, আমি আপনার জন্য অনেক কিছু পেয়েছি। ধন্যবাদ তো আমার দেওয়া উচিত। মানে? মানে কিছু না, ভুল যদি ভালোর জন্য হয় তাহলে ভুলই ভালো। ভুল না করলে হয়তো আরো বেশি ক্ষতি হয়ে যেত। মানে আপনি বুঝতেন কি করে আপনি তায়ানকে কতটা ভালোবাসেন? আপনি আসলে খুব ভালো। হালকা হাসলো তীব্র। আজ খারাপ হওয়ার কারণ নেই, তাই আমি ভালো। আচ্ছা, আজ তাহলে আসি। আসুন। তোয়া কিছু বলতে গিয়েও বলল না। তীব্রতা বুঝতে পেরে নিজেই জিজ্ঞেস করল, তো আপনি কি কিছু বলতে চান? তীব্রের মুখে কথাটা শোনা মাত্রই তোয়া আর দেরি করল না, এক নিঃশ্বাসে বলে ফেলল, আই নিড ইউ হেল্প ডক্টর রায়হান। কথাটা শুনে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে তুলল তীব্র। ও যেন এর আশাই ছিল। আমার হেল্প আপনার চাই? আমি আপনাকে কি হেল্প করতে পারি? ধরা গলাই তোয়া বলে উঠল, আমার কাজিন ট্যুরের জন্য। ট্যুর? ইউ মিন তায়ান যে মেয়েটির কথা বলে আমার মাথা খারাপ করে? মাথা নিচু করে বলে, মাই গড, এখন কি ওর কথা আপনিও বলতে এসছেন? দেখুন আমি কিন্তু, আর তাছাড়া আপনি বলেছেন মেয়েটি আমার বয়সে অনেকটাই ছোট, আর আমি কোনো মেয়ের ব্যাপারে ইন্টারেস্টেড নই। আর এরকম বয়সে ছোট কোনো মেয়েতে তো একদমই না। তীব্রের কথার উত্তর নেই তোয়ার কাছে। তীব্র ফান করেছে বুঝতে পারলেও কথাটা যেন গায়ের মধ্যে ফুটল। ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এটা দেখে তীব্র বলে ওঠে, প্লিজ ডোন্ট বি হেজিটেট, আই জাস্ট মেক ফান। মাথা নাড়ল তোয়া। তা বলুন কি হেল্প চাইতে এসেছেন? আপনাকে দেখিয়ে বোঝা যাচ্ছে ব্যাপারটা কমপ্লিকেটেড। না হলে আপনি তায়ানকে নিয়ে আসতেন। যেহেতু ওকে নিয়ে আসেননি তার মানে আপনি ব্যাপারটা তায়ানকে বলেননি। কারণ তায়ান তোরকে খুব ভালোবাসে, আর যেহেতু ও এখনো পুরোপুরি সুস্থ নয়, তাই আমি ওকে ব্যাপারটা বলতে পারিনি। কি এমন হয়েছে যে আপনি তায়ানকে বলতে পারছেন ডিরেক্টলি? আমার কাছে হেল্প চাইতে এসেছেন? ব্যাপারটা বলতে তোয়ার বিবেকে বাঁধছে। অনেক ট্রাই করেছে তুর্কি খোঁজার, কিন্তু পায়নি। সবার কাছে শুনেছে তীব্র সব ব্যাপারে সবাইকে হেল্প করে। তাছাড়া তীব্রের অনেক দূর সোর্স আছে। ও তুর্কি খুঁজতে হেল্প না করলেও ওর বলাতে যদি পুলিশ আবার ওর বোনকে খোঁজা শুরু করে, তাই বাধ্য হয়ে ও তীব্রের কাছে হেল্প চাইতে এসেছে। আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই কান্না করে দেয়। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কিছুটা অবাক হয়ে বলে। তারপর তোয়া ওকে বিয়ের দিনে পার্লারের ঘটনা থেকে শুরু করে কিডন্যাপিং, নিমি, ননির ফিরে আসা, ওদের কথা, তুরের বয়ফ্রেন্ডের সাথে পালানোর সব কথা বলে। এগুলো শুনে তীব্র কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, কিন্তু ওরা যখন বলেছে তোর স্বেচ্ছায় নিজের বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে, সেখানে আমি কি করতে পারি? কারণ আমি জানি তোর কোনো ছেলের সাথে যায়নি, আর না ওর কোনো বয়ফ্রেন্ড ছিল।
আপনি এত শিওর হয়ে কিভাবে বলছেন? এখনকার ছেলেমেয়েরা সব কথা বড়দের বলে না। সেটা হতেই পারে, কিন্তু আপনি ভাবেন তো, ওর যদি স্বেচ্ছায় ওর বয়ফ্রেন্ডের সাথে যাওয়ার হতো, তাহলে ওর বিএফ ওকে কিডন্যাপ করার পর কেন গেল? আর গেলই যখন, তাহলে আবার বিয়ের দিন কেন গেল, যেখানেও জানতো ওকে ছাড়া আমি বিয়ে করব না? পুলিশ কি বলেছে? পুলিশ প্রথমে নাবালিকা ভেবে ওকে খুঁজলেও কিছুদিন আগে ওর 18 বছর পূর্ণ হয়েছে, তাই তারা বলেছে যেহেতু ও অ্যাডাল্ট আর স্বেচ্ছায় যাওয়ার আলামত ওরা পেয়েছে, তাই ওদের আর কিচ্ছু করার নেই। আমরাও অনেক ট্রাই করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না, এতে আমি কি করতে পারি? আমি তো আর আইনের লোক নই। তীব্র তোয়াকে দেখে যা বুঝেছে, মেয়েটা অত্যন্ত বুদ্ধিমতী, সব দিকে খুব বেশি খেয়াল করে। আর এটাও বুঝতে পারছে তোয়া যা করেছে সবটা ইচ্ছে করে। নিজের ইচ্ছে বিয়েটা করতে চেয়ে তাইনের ওরকম অবস্থা হয়েছে, নিজেই বিয়েটা ভেঙে দিয়েছে। ও চলে যাওয়ার পর তীব্র খামটা হাতে নেয়। শস্যের মধ্যে যদি ভূত থাকে কিভাবে দাঁড়ানো যায়? যে আমার কাছে বন্ধু নেই, তাকে খোঁজার দায়িত্ব আমি নিলাম। ভেরি ইন্টারেস্টিং। দেখা যাক কাহিনী কত দূর এগোয়। নিজের রুমে গিয়ে খামটা খুলে ছবিটা হাতে নেয়। ছবিতে নিষ্পাপ বাচ্চা মেয়ের একটা হাস্যোজ্জ্বল ছবি। চেহারায় বাচ্চা মেয়ের ভাবটা এখনো যায়নি, যে কোনো মানুষ মায়াই পড়ে যাবে। তীব্র ছবিটা থাকা তুরের গালে আলতো স্লাইড করে। এতটা নিষ্পাপ একটা ফুল ওর কাছে ভাবতেই একটা প্রশান্তির আভা ফুটে ওঠে তীব্রের মুখে। এই জীবনে তোরকে আর দেখা হবে না তোমাদের। তোর আর কয়েকদিনের মধ্যে নিজেকেও ভুলে যাবে। ওর মন মস্তিষ্কে শুধু একজন থাকবে, আর তা হচ্ছে তীব্র। তাহলে এই ফ্যামিলি, পরিবার, এদের দিয়ে কি করবে যখন সারা জীবন থাকতে হবে আমার সাথে আমার বন্দিনী হয়ে? তোরকে আমি এমনভাবে লুকিয়ে রাখবো, ওকে ছোঁয়াতে দূরে থাক, দেখতেও পারবে না। বলে ছবিটায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই ছবিটা আগুনে ঝলসে যায়। আমি পারলে সবার মন থেকে তোর নামটা মুছে ফেলতাম, কিন্তু তা আমার সাধ্যের বাইরে। কিন্তু তোরের মন থেকে ওর অতীত মুছে ফেলা আমার সাধ্যে। তোরের নিজের বলতে কিছু থাকবে না। আমি শব্দটা বলতে তোর আমাকে চিনবে, এ তীব্রকে চিনবে। তারপর খামের ভেতরে থাকা ডকুমেন্টসগুলো দেখে সেগুলো তুলে রাখে। তখনই তীব্রের কাছে একটা ফোন আসে। তীব্র কলটা চেক করতে দেখে কুরিয়ার সার্ভিসের। হ্যালো স্যার, আপনি যে মেডিসিন আনতে দিয়েছিলেন সেটার পার্সেল আপনার হসপিটালের ঠিকানায় পাঠানো হয়েছে। কথাটা শুনতেই তীব্রের মেজাজ গরম হয়ে যায়। ও ফোনের মধ্যে চিৎকার করে বলে ওঠে, আমি সেটা আমার বাড়িতে বা অফিসে পাঠাতে বলেছে। সরি স্যার, এতক্ষণে তা পৌঁছে গেছে। ডিমেট। তীব্র আর এক মুহূর্ত অপেক্ষা করল না, হাসপাতালে চলে গেল। নিজের কেবিনে গিয়ে পার্সেল খোঁজার চেক করতে কেউ সেটা ওর সামনে ধরে। আপনি কি এটা খুঁজছেন ডক্টর রায়হান? কণ্ঠস্বরটা শুনে তীব্র নিজের চোখ বন্ধ করে নেয়। রাগে টেবিলটাকে আঁকড়ে ধরে। যে ভয়টা করেছিল সেটাই সত্যি হলো। পার্সেলটা অরুণের হাতে পড়ে গেছে। অন্য কাউকে যা হোক বোঝানো যাবে, কিন্তু অরুণ আর ও যে পার্সেল খুলে দেখেছে তা তীব্র জানে। আমার পার্সেল তোর কাছে কেন? আর অন্য কোনো জিনিস হাত দিতে নেই, তুই জানিস না? পার্সেলটা নিতে চাইলে অরুণ হেসে দেয়। হাসালি রে, সামান্য পার্সেলের জন্য এত রাগ? সে যাই হোক, এই মেডিসিনটা কার জন্য? সেটা তোর না জানলেও চলবে। রায়হান, তুই ভুলে যাচ্ছিস আমি একজন ডক্টর, আর তাই আমি জানি কোন মেডিসিন কি কাজে লাগে। এটা সম্পূর্ণ নিষিদ্ধ একটা মেডিসিন, আর খুব বেশি দামি। আর হসপিটালে এমন রোগী নেই যার এটা দরকার। তাহলে আমার সব ব্যাপারে তোকে নাক গলাতে হবে না। আমার দরকার, তাই এখন পার্সেলটা দিয়ে বেরিয়ে যা। অরুণ আর কিছু না বলে চলে যায়। কেউ না চিনলে আমি তোকে চিনি। তুই নিজেকে যেমনটা দেখাস তুই তেমন না। আর এটাও জানি আমি কতটা সঠিক, তাও আমি জানি। তীব্র মেডিসিনটা নিয়ে চলে গেল। পরের 2 দিন নিজের সব কাজ গুছিয়ে নেয় তীব্র। বিগত 1 মাস ধরে দূরের সাথে কোনো যোগাযোগ নেই তীব্রের। ও আবার দূরের কাছে যাবে। সমস্ত কাজ শেষ করে রাতে ফ্লাইটে ও দূরের কাছে যায়। প্লিজ ছেড়ে দিন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কারা আপনারা? তোর কান্না করে কথাগুলো বলছে, কিন্তু কালো টি শার্ট পরা ভয়ঙ্কর লোক দুটো তুরের কোনো কথাই শুনছে না। কিছুক্ষণ আগে তুর তীব্রের দেওয়ার ডাইনিংয়ে নিজের মনে হাঁটছিল, কিন্তু তখনই কোথা থেকে লোক দুটো এসে তুরকে জোর করে নিয়ে যেতে লাগলো। লোক দুটো নিজেদের ভাষায় কি বলা বলি করছে কিছুই বুঝতে পারছে না, শুধু এতটুকু লোক দুটো ওকে এখান থেকে নিয়ে যেতে চায়। তখনই হোটেলের সেই লোকগুলোর কথা তুরের মনে পড়ে। তার মানে কি নিজের স্বার্থ হাসিলের পর তীব্র ওকে নিজের কাছে রাখতে চায় না, ছুঁড়ে ফেলতে চায় তুরকে। তাই এই লোকগুলো নিয়ে যেতে চাইছে তুরকে। এতটাই খারাপ আর এতটাই নিষ্ঠুর। তুর নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। লোক দুটোর কাছে ওর শক্তি ব্যর্থ, তবুও নিজেকে বাঁচানোর প্রচেষ্টাই তুর। ওরা তুরকে বাইরে নিয়ে যেতে
ধরে ঠিক তখনই তীব্র আসে। তীব্রকে দেখে লোকগুলো তুরকে ছেড়ে দেয়। লোকগুলো ছেড়ে দেওয়ার কারণে তোর সামনের দিকে তাকায়। তীব্রকে দেখে নিজেকে আটকে রাখতে পারে না। ও কোনো কিছুর খেয়াল না করেই দৌড়ে তীব্রের পা জড়িয়ে ধরে। তীব্র এমন কিছুর আশা করেনি। তারপর তীব্রের জড়িয়ে অঝরে কান্না করে বলতে থাকে, প্লিজ তীব্র, আমাকে ওইগুলোর কাছে ফিরিয়ে দিবেন না। এর চেয়ে ভালো আমাকে মেরে ফেলুন। আমি একজনের ছোঁয়া নিয়ে বেঁচে আছি, কিন্তু অন্য আমাকে স্পর্শ করলে। অঝরে কাঁদতে লাগলো তুর। প্লিজ আপনি যা বলবেন আমি তাতেই রাজি, কিন্তু তবু আমাকে। তুরের কথাগুলো তীব্রের কানে বাড়ি খাচ্ছে। তুর এসব বলবে ধারণা ছিল না ওর। একটা মানুষের প্রতি কতটা বিদ্বেষ থাকলে এগুলো বলা যায় ভেবে পায় না তীব্র। ও জোর করে তুরকে পা থেকে ছাড়িয়ে টেনে তোলে। তুর তখনও হাত জোর করে মিনতি করে চলেছে। তীব্রের প্রচন্ড রাগ লাগছে। ও তুরকে ঝাঁকায়। তোর এসব কি বলছো? শান্ত হও, শোনো আমার কথা। তুর কোনো কিছুই শুনছে না, কোনো জ্ঞান নেই ওর শোনার মতো। এটা দেখে তীব্র ওকে খুব জড়িয়ে ঝাঁকায়, কিন্তু তাতেও কোনো হেলদোল দেখে না। তুরের নিঃশ্বাসের গতি আরো বাড়তে থাকে। তীব্র তখনই তুরকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। এবার তুর নিজের ভর ছেড়ে দিয়ে অঝরে কাঁদতে থাকে। তীব্র লোকগুলোকে ইশারা করতে ওরা চলে যায়। আর তুরের কান্না বন্ধ করতে না পেরে তীব্র তুরকে কোলে তুলে রুমে নিয়ে যায়। তুর তখন ওকে জড়িয়ে ধরে কাঁদছে। তীব্রকে বিছানায় নামাতেই তুর দূরে সরে যায়। এটা দেখে তীব্র কোনো কিছু করে না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। তীব্র দেয়াল ঘেঁষে বসে আছে, আর তুর কাঁদছে একটু দূরে। তীব্র নিজের চোখে হাত দিয়ে রেখেছে আর ওর কান্না শুনছে। হঠাৎ করেই তুর বলে ওঠে, সেই দিন রাতের পর আপনার মনে হয়েছে আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? আমি শুধুই আপনার কাছে মোহ। হিচকি তুলে বলে নীরব থেকে আবার বলল, আপনি যদি আমার সাথে না থাকেন তবে প্লিজ আমাকে আমার পরিবারের কাছে পাঠিয়ে দিন, কিন্তু আমাকে ওই লোকগুলোর কাছে দিবেন না প্লিজ। দরকার হলে আমাকে মেরে। আর কিচ্ছু বলতে দিল না তীব্র। এতক্ষণ সহ্য করলেও বাকিটা যেন তীব্রের সহ্যের মতো না। তুরকে নিজের কাছে টেনে ওর ঠোঁটে ডুব দিল তীব্র। এই প্রথম এতটা গভীর ভাবে স্পর্শ করলো তীব্র ওকে। তোর নিজেকে ছাড়াতে চাইলেও পারল না। তীব্র ওকে নিজের মাঝে মিশিয়ে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। তোর নিজের দিকে তাকিয়ে হিচকি তুলতে থাকে। তীব্র ওর চুলগুলো হাতে পেঁচিয়ে ওর মাথাটা নিজের বুকের মাঝে চেপে ধরে। তোমার সাথে কি হবে বা না হবে সব আমি ডিসাইড করব। সেটা তোমার কাছ থেকে শুনতে চাই না আমি। তবে তোমাকে একটা সুখবর দিয়ে রাখি, এত সহজে না তুমি আমার থেকে যাচ্ছ, আর না আমি তোমাকে ছাড়ছি। তোর নির্বাক চোখে চোখে তাকিয়ে আছে তীব্রের দিকে। ঠোঁট দুটো কান্নায় আবার কেঁপে কেঁপে উঠছে। চোখের কোণ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। তীব্র ওর থুতনিটা ধরে। তোর ওর দিকে তাকায়। তুরের চোখের পানিগুলো বুড়ো আঙুল দিয়ে মুছে দু চোখের পাতায় ঠোঁটের পরশ ছোঁয়। তীব্র ঠোঁটের দিকে এগোতেই তুর বলে ওঠে, একটু পানি খাওয়াবেন আমাকে, গলাটা শুকিয়ে যাচ্ছে। কথাটা শুনে তীব্র ওকে ছেড়ে উঠে যায়। ভালোভাবে বুঝতে পারলো তুর কেন বলেছে কথাটা। তীব্র বুঝেও না বোঝার ভান করলো। তীব্র বাইরে চলে গেল তুরের জন্য পানি আনার জন্য। কিন্তু পানির বোতল তো রুমেই আছে। তাহলে মাথা ছিঁড়ে যাচ্ছে কান্নার কারণে। তাই পানির বোতল নিয়ে পানি খাওয়ার চেয়ে মরে যাওয়া সুবিধার মনে হচ্ছে। ঠিক তখনই তীব্র একটা গ্লাসে পানি নিয়ে তুরকে দিল। বেশ অবাক লাগলো, কারণ তীব্র ওকে প্রথম গ্লাসে পানি দিল। তুর ওর হাত থেকে পানি নিতেই তীব্র ওর পাশে বসে। তুর গ্লাস হাতে বসে আছে। তীব্র হালকা হেসে বলল, কি হলো? এই মাত্রই তো বললে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, তাহলে কাঁদছ না কেন? তুর কিছু না বলে গ্লাসের পানিটা খেয়ে নিল। তীব্র খালি গ্লাসটা পাশে রেখে তুর আবার বুকের মধ্যে টেনে ওর মাথায় বিলি কাটতে থাকে। কিছুক্ষণের মধ্যে তুরের মাথা ভার লাগতে শুরু করে। আমার না মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। অনেকক্ষণ কেঁদেছ তাই? তুর কিছু না বলে এভাবে ওর বুকের মধ্যে পড়ে রইল। কিছুক্ষণ যাওয়ার পর তীব্র বলে উঠল, তোর হুম। ঘুম জড়ানো কণ্ঠে বলে, আচ্ছা, আমি যখন তোমার কাছে থাকি তোমার কেমন অনুভূতি হয়? জানি না, কিন্তু খুব অদ্ভুত। এখন কেমন অনুভূতি হচ্ছে? জানি না, কেমন জানি ঘোর ঘোর লাগছে। মনে হচ্ছে আমি নেশা করেছি, নয়তো কতদিন ধরে ঘুমাইনি। জানি না কেমন, কিন্তু খুব অস্থির লাগছে। আচ্ছা, এটাকে কি বলে? বুঝলো তুরের নেশা হয়ে গেছে।
ভালোবাসা। তুমি আমাকে ভালোবাসো, তাই আমি যখন তোমার কাছে থাকি তখন তোমার এরকম ফিলিংস হয়, কারণ তুমি আমাকে ভালোবাসো। যখন অন্য কাউকে ভালো লাগে তখন মস্তিষ্কে রাসায়নিক পদার্থের নিঃসরণ হয়, ফলে ব্যক্তির মনের সৃষ্টি হয় সুখানুভূতি। আর মজার ব্যাপার কি জানো, সেই সুখ অনুভূতিটা ড্রাগসের মতো হয়। মানে একজন মাদক গ্রহণকারী মাদক সেবনের সময় যেমন ফিল করে, একজন প্রেমে পড়া ব্যক্তিত্বের অনুভূতিটা ঠিক তেমনই। এটা শুনে দূর জিজ্ঞাসুর দৃষ্টিতে ওর দিকে তাকায়। নিজের চোখ স্থির রাখতে পারছে না দূর। টেনে খোলার চেষ্টা করলেও বারবার বন্ধ হয়ে আসছে। কাঁপা কাঁপা গলায় নিঃশব্দভাবে তুর বলে, তার মানে আমি আপনাকে এতটাই ভালোবাসি যে আপনি কাছে এলে নিজেকে মাতাল মাতাল লাগে? হুম। তার মানে আমি চাইলেও আপনাকে ছেড়ে যেতে পারবো না। আমার খুব কষ্ট হবে, তাই না? একটু না, অনেকটা হবে, যা তুমি ভাবতেও পারছো না। কেন এত ভালোবাসি আপনাকে? আমি তো তা চাইনি। প্রেমের নেশাটাই এমন দূর, কেউ চায় না, কিন্তু না চাইতেও পেয়ে বসে। যেমন তুমি নিজেকে দেখো। আমি সত্যি আপনাকে ভালোবাসি, তাই তো আপনি কাছে এলে নেশা নেশা লাগে। হুম। কিছুক্ষণ পর তীব্র বলে উঠল, দূর, আমার একটা কথা রাখবে? কি কথা? আগে বলো, রাখবে? তুর এখন ভাবার মতো পর্যায়ে নেই। তীব্র যা বলছে তাই। রাখবো। আচ্ছা, এখন থেকে তুমি আমার, দূর, শুধু আমার। আর কিছু বলার আগেই ঘুমিয়ে গেল তু। তীব্র ওকে নিজের বুকে ঝুড়িয়েই শুয়ে রইল। সকালে ঘুম থেকে উঠতেই চমকে যায় দূর। তীব্র গালে হাত দিয়ে ওকে দেখছে। এটা দেখে চোখগুলো বড় হয়ে যায় দূরের। তীব্র একটা মন ফুলানো হাসি দিয়ে দূরের কপালে পরশাকে। আপনি এভাবে? তীব্র ওর ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর ওর কপাল থেকে চুলগুলো সরিয়ে ওর কাছে গিয়ে বলে, গুড মর্নিং মাই লেডি। অনেক বেলা হয়ে গেছে, ফ্রেশ হয়ে এসো। আমি নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়েছি, তাড়াতাড়ি। তারপর তোর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে এসে দেখে তীব্র বসে আছে ব্রেকফাস্ট নিয়ে। তুরকে দেখে বড়সড় একটা হাই তোলে। যদি এখানে মাছি থাকতো তাহলে আমাকে মাছি দাঁড়াতে হতো। তীব্রের কাজের আগামাথা তুর বুঝতে পারছে না। এটা দেখে তীব্র রেগে বলে, এই মেয়ে, কি করছো? হ্যাঁ, না মানে সরি। এটা শুনেই তীব্র হাসে। তারপর তুরকে টেনে নিজের কোলে বসিয়ে দিয়ে ওর কোমর ধরে বসে। আর তুর ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। অনেক কষ্ট করে বানিয়েছে, এবার কষ্ট করে একটু খাইয়ে দাও তুমি। তুর তখন ওর দিকে চেয়ে আছে। এটা দেখে তীব্র বিব্রত হয়। এইভাবে তাকিয়ে কি দেখছো? নাস্তা বানিয়ে দিয়েছে বলে কি খাইয়ে দিতে হবে না? খাও। তখনই তুর এক টুকরো খাবার দ্রুত তীব্রের মুখে পুরে দেয়। তীব্র পুরোটা খাবার ওর দিকে তাকিয়ে খেয়ে নেয়। তো নিজেও আবুলের মতন তীব্রকে দেখছে। খাবার খাওয়ালেই হবে, পানি দিবে কে? তুর গ্লাসের পানি তীব্রকে খেতে দেয়। তীব্র পানি খেয়ে বলে, খাবার খেলাম, মিষ্টি তো দিলে না। তুর টেবিলে দেখল, কিন্তু কোনো মিষ্টির আইটেম পেল না বলে অপরাধীর মতো অপরাধীর চোখে ওর দিকেই তাকাতে আচ্ছা, এটা আমি নিয়ে নিচ্ছি। তীব্র আলতো করে তুরের গালে ঠোঁট ফুলিয়ে কপালে চুমু এঁকে দেয়। খাবারটা খেয়ে নিও, আমার বাকি কাজটা শেষ করে দ্রুত ফিরে আসবো। একটা রহস্যময় হাসি দিয়ে বলে, তীব্র উঠে চলে গেল। আর তুর ওখানের একটা চেয়ারে বসে রইল। তীব্রের কথা রাগা মাথা কিছুই বুঝল না। তুরের খিদে পেয়েছে, তাই নিজেই খেয়ে গেল। কিন্তু দেখলো খাবার অনেক, কিন্তু সবটাই তীব্রের খাওয়া। মানে তুরকে এখন তীব্রের খাবারটাই খেতে হবে। তীব্র ইচ্ছে করে করলো নাকি না বুঝল না, বাধ্য হয়েই খেয়ে নিল। সারা দিন তুরের একরকম অস্থিরতাই কেটে গেল। কেন জানে না, ওর খুব অদ্ভুত লাগছে। তীব্রকে পুরোপুরি অন্যরকম লাগছে। কখন তীব্র আসে তার খেয়াল নেই। তুরের বন্দি জীবনে অভ্যস্ত হলেও অস্বস্তি কাটেনি, তাইও শুয়েছিল। দরজা খোলার আওয়াজেই বুঝতে পারে তীব্র এসেছে। তুর উঠে বসতেই তীব্র ওর দিকে হাত বাড়িয়ে দেয়। কিছুটা ঘাবড়ে যায়। কি? তোমার ওড়নাটা। মানে তোমার ওড়নাটা দাও। তুর কিছু বুঝতে পারে না দেখে তীব্র নিজে ওর থেকে ওড়নাটা নিয়ে নেয়। তারপর নিজের মাথাটা মুছতে মুছতে বলে, তুমি থাকতে আমাকে আমার মাথা মুছতে হলো? তুরের হাতে ওড়নাটা দিয়ে বলে, নিজে মুছে দাও। আমি আজব, তোমার ওড়না, তোমার আমি, সবকিছু যখন তোমার, আমি কেন মুছবো? মুছে বলছে। তুরের কোমর ধরে নিচে বসে। তুর তীব্রের মাথা মুছিয়ে দিতেই তুর বলে, আপনার মাথায় কিভাবে ভিজলো? আজকে নতুন ভাবে কিছু চেয়েছে, তাই প্রকৃতি নিজের আশীর্বাদ দিয়েছে।
তোর যে আগামাথা কিছু বোঝেনি বুঝতে পারলো। তীব্র হালকা হেসে বলল, বাইরে বৃষ্টি হচ্ছে তোর। কথাটা শুনেই তুরের মনে কম্পন তৈরি হলো। পৃথিবীতে বৃষ্টি কেমন হয় তা হয়তো ভুলে গেছে, না ভুললেও মনে পড়েনি। তুরের ছটফটানি বেড়ে গেল, জোরে জোরে নিঃশ্বাস, কান্নার বেগ আটকাতে চাইছে। তীব্রের থেকে সরে ভেজা ওনা বদলানোর বাহানাই মুখ লুকাল। তীব্র জানতো এমনটাই হবে, ইচ্ছে করেই বলল কথাটা। ও তুরের কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ের চুল সরিয়ে কয়েকটা চুমু খেলো। তুর কেন চোখ বন্ধ করলো জানে না। তীব্র তুরকে নিজের দিকে ফিরিয়ে বন্ধ চোখের পানি মুছে দেয়। তারপর মোহনীয় সুরে বলে, বাইরে যাবে? কথাটা শুনেই তুর অবাক চোখে ওর দিকে তাকায়। তীব্র সত্যি ওকে বাইরে নিয়ে যাবে, সত্যিও এই বন্ধ দরজার পাশে যাবে, বাইরের জগৎটাকে দেখবেও। ওর চোখে খুশির ঝলকানি দেখতে পাচ্ছে তীব্র। কি হলো, বাইরে যাবে? বৃষ্টি দেখবে? ভিজতে চাও বৃষ্টিতে? তুর কি বলবে বুঝতে পারছে না। চোখের পানি আর মুখে খুশির ঝলক, কিন্তু আবেগটা যেন গলায় আটকে গেছে। তাই কিচ্ছু বলতে পারলো না তুর, শুধু চোখের থেকে খুশির পানি ছাড়া। তবে আমার একটা শর্ত আছে। কথাটা শুনে তুরের মুখটা কালো হয়ে গেল। এটা দেখে তীব্র বলে, নিয়ে যাব, কিন্তু আমি যতক্ষণ না বলবো তুমি নিজের চোখ খুলতে পারবে না। তুর কিছু বলল না, শুধু মাথা নাড়ল। কিন্তু চোখ বন্ধ করে যাবে কিভাবে? তীব্র ধরতে ওকে কোলে তুলে নিল, তুর গলা জড়িয়ে ধরল। তোর যদি যেতে চাও তাহলে চোখ বন্ধ করো। তুর চোখ বন্ধ করে তীব্রের বুকের সাথে লেপটে গেল। তীব্র মুচকি হেসে ওকে দরজার দিকে নিয়ে গেল। তারপর তুরকে নিজের বন্ধ দরজা থেকে বের করে ছাদের দিকে পা বাড়ালো। যতই এগিয়ে যাচ্ছে তুরের ভেতর নাড়িয়ে দিচ্ছে, ও আজ 4 মাস পর প্রকৃতির মাঝে যাচ্ছে। কিন্তু তুর নিজের চোখ খুলল না। হঠাৎ তুর নিজের শরীরে ফোঁটা ফোঁটা ঠান্ডা পানির আভাস পায়, কিন্তু তখন ওভাবেই থাকে। তীব্র সোজা তুরকে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ায়। তোর চোখ খোলো। তীব্রের ডাকে তুর ওর দিকে তাকায়। খুব জোরে বৃষ্টি পড়ছে, মুহূর্তেই দুজনে ভিজে একাকার। তুর তীব্রের গলা জড়িয়ে আছে, দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। একজনের চোখে অজস্র প্রশ্ন, আরেকজনের চোখে অদ্ভুত মোহ। হঠাৎ বাজ পড়তেই তুর জড়িয়ে ধরে ওকে। এখন তোমাকে নিজের মাঝে আটকাতে চাই না তোর। অনেক বন্ধু থেকেছ, আজকের এই মুহূর্তের জন্য তুমি মুক্ত। আমাকে ছেড়ে নিজের মতো বাঁচো। তুরকে নিজের কোল থেকে নামিয়ে দেয়। তীব্রের বাহু বন্ধন থেকে মুক্ত হয়ে তুর চলে যেতে হয়, কিন্তু তুর ওকে নিজের মাঝে টেনে নেয়। এই মুহূর্ত তোমার, কিন্তু এর পরের মুহূর্তটা শুধু আমার হবে, মনে রেখো। তুরকে ছেড়ে দিতেই তীব্র তুরের থেকে দূরে সরে যায়। দেয়ালে হেলান দিয়ে তুর দেখতে থাকে। বন্দি জীবনের এই প্রথম মুক্তি তুরকে খুশিতে কাঁদিয়ে দিয়েছে। আকাশের দিকে তাকিয়ে প্রচন্ড জোরে জোরে চিৎকার করছে তুর। পানির ফোঁটা, ঠান্ডা বাতাস, হাড় হিম করা ঠান্ডা নিজের চোখ বন্ধ করে অনুভব করছে তুর। আর ওদিকে তুরকে আপন খেয়ালে দেখতে ব্যস্ত তীব্র। এরপর প্রতিটি দিন তোমার এমন হবে তোর, তুমি যা চাইবে সব দেব, বিনিময়ে শুধু তোমায় চাই। আমার প্রথম এবং শেষ চাওয়া তুমি, আসক্ত আমি তোমার মাঝে, বিকজ ইউ আর মাই অ্যাডিকশন। তুর বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে, তখনই ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়ে। তুর তখন পিছনে ফিরতেই দেখে তীব্র দাঁড়িয়ে আছে। আপনি? অঝরে কাঁপছে তুরের ঠোঁট দুটো। বুঝতেই পারছে প্রচন্ড ঠান্ডা লাগছে ওর। অনেকদিন পর বাইরে, তাছাড়া এখানকার আবহাওয়া অনেক ঠান্ডা। তুর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে? তোমাকে চাই। মানে? তোমার নেশা আমি আসক্ত তোর। শুধু নিজের একাকিত্ব দূর করতে তোমাকে চেয়েছে, আর এখন নিজের জন্য তোমাকে চাই। তীব্র, আপনি? সারা জীবনের জন্য। তুর তীব্রের সামনে থেকে চলে যেতে নিলেই তীব্র ওকে টান দিয়ে নিজের কাছে এনে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তুর তীব্রকে ছাড়ানোর চেষ্টা করলেও এক পর্যায়ে শান্ত হয়ে যায়। তীব্র আজ তুরের মাঝে হারিয়ে যেতে চায়, আর কোনো দূরত্ব রাখবে না ওদের মাঝে। তুরের ঠোঁট থেকে সরে এসে ওর হাত পিছনে মুড়ে নিজের মধ্যে মিশিয়ে নেয়। আজ তোমাকে চাই আমি তোর। তোমার সজ্ঞানে তোমাকে আমি নিজের করে পেতে চাই, যাতে চাইলেও কোনোদিন তুমি আমাকে ছেড়ে চলে যেতে না পারো। তীব্রের কথার কি উত্তর ও দেবে জানা নেই ওর। তীব্র ওর কাছে ওকে চাইছে, অথচ যা নেওয়ার তা তো সেদিন নিয়ে নিয়েছিল। তাহলে আজ কেন অনুমতি চাইছে? এটা কি তুর কি তাচ্ছিল্য করার জন্য? তুর যদি না চাই তবে কি তীব্র ওকে ছেড়ে দেবে? তা তো নয়। তাহলে কেন চাইছি অনুমতি? অবাক চোখে তাকিয়ে আছে তুর। তোমার নীরব চাওনিকে
আমি সম্মতি ভেবে নিলাম তোর। তুরের বলার ভাষা নেই আর তীব্রের জানার। ও তুরকে কোলে তুলে যেভাবে গিয়েছিল সেভাবেই ফিরে আসে, কিন্তু এখনো তুর অবাক হয়ে ওকে দেখিয়ে যাচ্ছে। তুরকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তুরের দিকে কিছুটা ঝুঁকতেই তুর মুখ ফিরিয়ে নেয়, কিন্তু দুপাশে তীব্রের হাত থাকায় যেতে পারে না দূরে। তীব্রের চোখের দিকে তাকাতে নিঃস্বার্থ তীব্রকে দেখতে পায়। এই মুহূর্তে তোমার মাঝে কোনো নেশা নেই, না আমার নেশা আর না মেডিসিনের। তুমি সম্পূর্ণ সজ্ঞান আছো। তাই আজ এই মুহূর্তে আমি তোমাকে আপন করতে চাই, যাতে আমার মায়া পড়ে হলেও আমাকে ছেড়ে যেতে না পারো। নিজের মনে কথাগুলো ভেবেই তুরের দিকে এগোই তীব্র। তুর খুব ভালোভাবে বুঝতে পারে আর যাই হোক আজও তীব্রের থেকে নিজেকে বাঁচাতে পারবে না। এ নিয়ে তীব্রকে কিছু বলতেও পারছে না। সেদিন যেটা ওর অজ্ঞানে করেছিল আজ সেটাই তীব্র ওর স্বজ্ঞানে করছে। সেদিন বাধা দেওয়ার জ্ঞান ছিল না আর আজ শক্তি। কথাটা ভেবেই নিজের চোখ বন্ধ করে নেয় তুর। সকালে ঘুম থেকে উঠলে দেখে তীব্র ওকে বুকের মাঝে নিয়ে শুয়ে আছে। নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ও শুয়ে পড়ে। তীব্রের ঘুমন্ত মুখটা ওর সামনে আর ও সেই মুখটা দেখতে দেখতে নিজের দু চোখের পানি বিসর্জন দিতে ব্যস্ত। আবার ঘুমের কোলে ঢলে পড়ে তুর। ঘুম ভাঙতেই তীব্রকে কাছে পায় না তুর। ও আশেপাশে তাকাতেই কোথাও তীব্রকে দেখতে পায় না। শরীরে চাদর টানা, একটা দীর্ঘশ্বাস ছাড়ে তুর। কিছুটা সময়ের মুক্তির জন্য আপনি অনেক বড় দাম দিলেন তীব্র। বিনিময়টা যে এতটা বড় হবে ভাবিনি। তুর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আসতেই দেখে তীব্র পিছনে ফিরেই দাঁড়িয়ে আছে। তুরের আওয়াজ পেয়ে ওর দিকে তাকায়। তীব্রের দিকে তাকাতে না পেরে নিচের দিকে তাকিয়ে হাত কচলাতে থাকে তুর। তুরের দিকে হালকা এগিয়ে তুরের কাছে যেতেই তুর ভয়ের চাহনিতে ওর দিকে তাকায় তীব্র। তা উপেক্ষা করেই তুরকে কোলে নিয়ে রুমের বাইরে নিজের রুমে নিয়ে যায়। সেখানে নিয়ে তুরকে নামিয়ে দেয়। এই প্রথম তীব্রের রুমে এলো। তুর তখনও চুপ করে মাথা নিচু করে তাকিয়ে আছে। তোর আজকে থেকে তুমি এখানে আমার সাথে থাকবে, আমার রুমে। তারপর তুরের হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে বলে, ওদিকে ওয়াশরুম, এটা পরে আসো। তুর কিছু জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকালেও তীব্রকে দেখে বুঝতে পারে ও কোনো উত্তর দেবে না। তাই ও ওয়াশরুমে চলে যায়। ব্যাগটা খুলতেই একটা সাদা গাউন দেখতে পায়, কিন্তু এটা বাসায় পরার মতো না। তীব্রকে যেসব ড্রেস দিয়েছিল তার সবটাই ঘরে পরার ছিল। কিন্তু তুর আর বেশি কিছু ভাবল না। নিজস্ব চাওয়া পাওয়াই যখন নেই তখন এটা জেনে কি করবে তীব্র কি চাইছে। ও গাউনটা পরে বাইরে বেরিয়ে দেখে তীব্র খাটের উপর বসে কি যেন ভাবছে। তুরকে দেখে কিছুক্ষণ ওর দিকে থাকে। কিছুটা সংকোচ নিয়ে তুর ওর সামনে এসে দাঁড়ায়। তীব্র বসা থেকে উঠে ওর কাছে যায়। তুরের পিঠে হাত দিতে চমকে ওঠে তুর। তীব্রর চোখে চোখ রেখে জামার চিনটা লাগিয়ে দেয়। তুর কিছু বলতে যাবে তার আগে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দেয় তুরকে। নিজের মতো করে সাজিয়ে দেয়। তুর পুতুলের মতো অবাক চোখে নিজেকে দেখছে। আর দেখবে নাই বা কেন? 4 মাস পর নিজেকে দেখছে আয়নায়। 4 মাসে সূর্যের আলো চোখে লাগেনি। পুরো শরীর সাদা বরফের মতন। নিজেকে বরফের পুতুলের মতো লাগছে, যার না আছে কোনো অনুভূতি আর না আছে কোনো ইচ্ছে অনিচ্ছা। কথাটা ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু সেটা কিসের ছিল তা জানা নেই তুরের। নিজের কাজ শেষ করে তুরের চোখ বেঁধে দেয় তীব্র। তারপর ওকে দাঁড় করিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়েই কোলে তুলে নেয়। তুর্কি নিয়ে কোথাও যাচ্ছে তীব্র। হঠাৎ মনে হলো তুর্কি গাড়িতে বসিয়ে দিয়েছে। চোখ বাঁধা, তাই কিছু বুঝতে পারছে না। গাড়ি থামাতে আবার ওকে কোলে তুলে নেয়। তুরের প্রচন্ড বাতাস আর কোনো কিছু গর্জন ফিল করতে পারছে। তখনই তীব্র বলে ওঠে, আমি কোনো পুতুলকে নিয়ে আসিনি যার না থাকবে কোনো অনুমতি, না থাকবে কৌতূহল। আমি কিন্তু এখানে তোমাকে মেরেও ফেলতে পারি, তাই জিজ্ঞেস করছে কেমনটা লাগছে তোমার। তীব্রের কথার স্পষ্ট উত্তর দেয় তুর। আগুনের সাথে বসবাস করছি আমি, তাতে যে পুড়তে হবে তাও আমার অজানা নয়। তবে আপনি কি জানেন, সেই আগুন আমার শরীরটাকে জ্বালিয়ে শেষ করে দেয়। কিন্তু অবিশ্বাস হলো সত্যি, তা আমাকে দহনে জর্জরিত করলেও আমাকে তা মারবে না। মানে আমাকে পুড়িয়ে যন্ত্রণা দিলেও আমাকে ছাই করার শক্তি সে আগুনের নেই। ঠোঁটের কোণে হাসি রেখে বলে। এ কথা শুনে তীব্র নিজের মনে হেসে ওঠে। এইটাই বিশ্বাস আগুনের উপর? না, নিজের উপর আছে। আমাকে ছাই করার শক্তি তার নেই। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন, ছাই করতে পারবেন কিনা। তুরের কথাটা যে এমন হবে তার ধারণা ছিল তীব্রের, কারণ ও জানে তীব্রের প্রতি এখন আর তুরের কোনো ভয় নেই। যেটা আছে সেটা ক্ষোভ। এর জন্য তোমাকে চাই। সত্যি বলেছ, আসলে আগুনের এতটা ক্ষমতা নেই, কিন্তু তাকে সামান্য ভেবো না।
ছাই করতে না পারলেও তার যন্ত্রণা কিন্তু অনেক বেশি। দেখতে চাও? অদ্ভুতময় নিঃশব্দ তুমি, জানো জিততে পারবে না, কিন্তু হার মানতে চাও না, তাদের সবকিছু পেয়েও তোমাকে চাই। তারপর তুরকে নামিয়ে দিতে তুর তীব্রের শার্ট খামচে ধরল, পায়ে নিচে নরম কিছু ঠেকল। তীব্র ওর চোখের বাঁধন খুলে দিতেই তুর চোখের সামনে নীল সমুদ্রের অজস্র ঢেউ দেখতে পেল। তুর তীব্রকে ছেড়ে পানির দিকে পা বাড়ালো, পা দুখানা সমুদ্রের পানিতে ভিজিয়ে তা নিয়ে খেলতে লাগলো। আকাশ পুরো রোদেলা না হলেও সূর্যকে দেখা যাচ্ছে। তীব্র তখন সূর্যকে উদ্দেশ্য করে বলে, আমার কথা আমি রেখেছি, যার মাঝে নিজেকে হারিয়েছে তাকে কাউকে স্পর্শ করা তো দূরে থাক, দেখতেও দেয়নি। হঠাৎ মেঘগুলো ঢেকে দিল সূর্যকে। তীব্রের মনে হলো সূর্যটা মুখ লুকিয়েছে মেঘের আড়ালে। তীব্র গিয়ে তুরের হাতটা ধরে টেনে নিয়ে আসে। তুর ঠোঁট উল্টে বলে, এক্ষুনি চলে যাব। না, ওইখানে যাব। একটা ছোট শিব দেখিয়ে দিয়ে বলে। আজ সারাদিন এই সমুদ্রের বুকে আমরা দুজন ঘুরবো। তারপর তুরকে নিয়ে সারা দিন সমুদ্রের বুকে ঘুরে তীব্র। তুর সমুদ্রের মাঝে ব্যস্ত, আর তীব্র সমুদ্রে থাকা তুরের মাঝে। বিকেলের দিকে ওরা একটা দ্বীপের কাছে আসে। চোখ ধাঁধানো সৌন্দর্য তার, চারদিকে সবুজের মাঝে বেষ্টিত উঁচু উঁচু পাহাড়। এবার কৌতূহল হয়ে তুর জিজ্ঞেস করেই বসে, এটা কোথায়? বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে জানা ছিল না তো। এটা শুনে তীব্র হালকা হাসে। তা জেনে কি করবে, এই মুহূর্তটা অনুভব করো শুধু। তারপর তুরকে নিয়ে নেমে আসে শিব থেকে। কিছু দূর হাঁটার পর ওরা পাহাড়ি সিঁড়ির কাছে আসে, কিন্তু তুরের অবস্থা খারাপ। এতটুকু পথ হেঁটেছে তাদের পা ফেটে যাচ্ছে, আর এটাই স্বাভাবিক, কারণ বিগত 4 মাসও হাঁটেনি, তাও আবার এই পাহাড়ি রাস্তা। তুর মুখটা কালো করে বলল, আমি আর পারছি না। তীব্র জানতো এমনটাই হবে, তাই কথা না বলেই তুরকে কোলে তুলে নিল। তারপর উপরের দিকে তাকিয়ে হাঁটা শুরু করলো। তুর ওর গলা জড়িয়ে ওকে দেখেই যাচ্ছে। লোকটা কি চাইছে তার কোনো কিছুর ইয়াত্তা পাচ্ছে না। কিছু দূর হাঁটার পর তীব্র বড় বড় নিঃশ্বাস নিয়ে তুরের দিকে তাকায়। এটা দেখে তুর বলে, আমাকে নামিয়ে দিন, আমি যেতে পারবো। আমি জানি পারবে, কিন্তু তাতে আমার কষ্ট হবে। তারপর তীব্র আবার উঠা শুরু করলো। তুর বুঝতে পারলো তীব্রের কষ্ট হচ্ছে, কিন্তু কেন জানি তীব্রের এই কষ্টটা ওর মুখে হাসি ফুটিয়ে তুলল। তুরের হাতে থাকা রুমালটা দিয়ে তীব্রের কপালের ঘাম মুছিয়ে দিল। তীব্র তুরের দিকে তাকালো, কিন্তু কিচ্ছু বলল না। 360টা সিঁড়ির পর তীব্র কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালো। প্রায় গোধূলি লগ্ন। তীব্র কোলে থাকা অবস্থায় তুরকে পাহাড়ের শেষ প্রান্তে নিয়ে যায়। তারপর ওকে চারদিকে দেখতে বলে। হালকা অন্ধকার পাহাড়ের বুকে গোধূলি লগ্নের সূর্যের রক্তিম আভা চারদিকে প্রকাশিত। তো নিজের জীবনের সবচেয়ে সুন্দর দেখছে। আমাকে নামান তীব্র। তীব্রকে নামাতে ও দুহাত খুলে মুক্তভাবে নিঃশ্বাস নিতে থাকে, চোখ বন্ধ করে। আর তীব্র ওকে ছড়িয়ে ধরে। কতক্ষণ থাকে তা জানা নেই। দিনের আলো ফুরিয়ে আসতেই তীব্র ওকে নিয়ে পাহাড়ে থাকা একটা গেস্ট হাউসে ওঠে। আগে থেকে সবকিছুর ব্যবস্থা করে রেখেছিল তীব্র। তীব্র ওকে রুমে গিয়ে তুরকে ফ্রেশ হতে বলে, তারপর নিজেও ফ্রেশ হতে চলে যায়। তুর সেখানে আলাদা পোশাক দেখতে পায়, এটাও সাদা। তুর ফ্রেশ হয়ে এসে দেখে তীব্র সাদা একটা ফতুয়া পরা, যার মাঝে বুকটা খোলা। পুরো শরীরে লেপ্টে বোঝাই যাচ্ছে তীব্র শাওয়ার নিয়েছে। ভেজা চুলের পানিতে পুরো একাকার অবস্থা। কেন জানি না তুরের লজ্জা লাগলো তীব্রকে এভাবে দেখে। লজ্জায় চোখ নামিয়ে কিছু বলতে যাবে, তখনই তীব্র ওর কাছে গিয়ে আলতো করে ওর ঘাড়ে ঠোঁট বুলিয়ে দেয়। এইভাবে লজ্জা পেও না, লজ্জাগুলো বাঁচিয়ে রাখো, নয়তো তোমারই বিপদ। কথাটা বলেই তুরকে কালো একটা চাদরে মুড়িয়ে দেয়। মোহনের সৌন্দর্য দেখার অধিকার শুধুই আমার, যাকে সবার নজরের আড়ালে রাখতে চাই। তারপর তুরকে নিয়ে রাতের খাবারের জন্য চলে যায়। খাবার খাওয়া শেষে ওরা সবার সাথে বসে আড্ডা দিতে থাকে। তখনই একজন লোক আসে আর ওদের উদ্দেশ্য করে বলে, নিজেদের ভাষায় বলে। পাশে থাকা একটা লোক বাংলায় বলে, উনি কে আপনার সাথে? তুর চুপ করে থাকলেও তীব্র হেসে উত্তর দেয়, যার সাথে মানুষ সারা জীবন কাটাতে চায়, সারা জীবন পাশে থাকতে চায়, তাই মানে আমার স্ত্রী। কথাটা শুনে তোর জিজ্ঞাসু দৃষ্টি তোর দিকে তাকায়। ওর দৃষ্টিকে উপেক্ষা করে তীব্র বলে, দোয়া করে দিন আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি, চারের জন্য ছেড়ে যেতে না পারে। লোকটা এটা শুনে ওদের দোয়া দিয়ে চলে যায়। খাবার খেয়ে তীব্র ওকে রুমে চলে যায়। তুর এসে ওয়াশরুমে ঢুকে যায়, আর তখনই বাইরে কারো নক করার আওয়াজ পায়। তীব্র গিয়ে দরজা খুলতেই অবাক। এ কি তুমি? স্যার, এটা আপনাদের জন্য। যেহেতু আপনি স্পেশাল গেস্ট, তাই আপনাদের জন্য। এটা খুব বিখ্যাত শরবত। তীব্রের বুঝতে বাকি থাকে না এটা কি হতে পারে। মুচকি হেসে বলে ওঠে,
বউ নিয়ে হানিমুনে এসে নেশা করবো? স্যার, এটাই তো নেশা করার সময়, রেখে দিন। তীব্র বুঝলো না নিলে ছাড়বে না, তাই গ্লাসটা নিয়ে ওকে টিপস দিয়ে বিদায় করলো। গ্লাসটা টেবিলে রেখে বলল, যে নেশা আমি পড়েছি তা কাটাতে আমার সারা জীবন লেগে যাবে। এই নেশায় কখন জড়াবো? তাচ্ছিলের হাসি দিয়ে চলে যায়। ওদিকে ওয়াশরুমের থেকে বেরিয়ে তুরের বেশ পানি পিপাসা পায়। ও গ্লাসে শরবত দেখে কিছু না ভেবে ঢকঢক করে সবটা খেয়ে নেয়। এতটাই মজা লাগে, হাতে যা লেগে থাকে তাও চেটেপুটে খেতে থাকে। বেশ কিছুক্ষণ পর তীব্র রুমে আসতেই দেখে লাইট অফ। বাইরে থেকে আবছা আলো আসছে। তীব্র লাইটের কাছে যেতেই কেউ ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়, তারপর ওর উপর চড়ে বসে। তীব্রের বুঝতে বাকি থাকে না মানুষটা কি। আবছা আলোয় মুখটা ঠিক দেখতে পাচ্ছে। তুমি? আপনাকে আজ আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি নেশা করছো? না, শরবত খেয়েছি। তা বুঝতেই পারছি। আগে প্রশ্নের উত্তর দিন। তীব্রের কপাল থেকে নাকে স্লাইড করে। বলো, দেব উত্তর। আমাকে কেন এনেছেন, কেন আটকে রেখেছেন কিছু জানতে চাই না। আমার প্রশ্ন, আমি কি আপনাকে ভালোবাসি? কোনো সন্দেহ? তুরকে কাছে টেনে বলে, ভালোবাসা মানুষের ছোঁয়ায় নাকি পূর্ণতার অনুভূতি হয়, কিন্তু আপনার ছোঁয়ায় আমার এতটা তিক্ততার অনুভূতি হয় কেন? ভালোবাসার মানুষ হয়েও যখন আপনি আমাকে স্পর্শ করেন তখন কেন মনে হয় আমি আপনার থেকে দূরে যেতে চাই? করুণ চোখে তীব্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। তীব্রর চোখের অসহায় ভাষা পড়লেও নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না। ও তুরকে নিজের উপর থেকে ফেলে ওর গাল চেপে ধরে। আমার ছোঁয়া তোকে কি দেয় জানে না, কিন্তু তোকে শুধু আমার চাই। আমার জীবনে যেমন তোর ছাড়া কেউ ছিল না, তেমনি তোর জীবনও থাকবে না। সত্যি কি ভালোবাসি আপনাকে? আর কিছু বলার আগেই তীব্র ওর ঠোঁট ছোড়া দখলে নেয়। এবার তুরও ছাড়াই না, নিজেকে সায় দিয়ে তীব্রের ডাকে। ভালোবাসার অদ্ভুত হারিয়ে দুজন। এভাবেই কেটে যায় 1 মাস। তোর তীব্রকে মেনে নিতে না পারলেও অভ্যস্ত হয়ে গেছে। এই যে ব্যাপারটা কি, আজকে সারাদিন লাগবে নাকি? আজকে আদৌ কি পেটে কিছু পড়বে? দেখ, চ্যালেঞ্জ যখন নিয়েছি, কেক আমি বানাবই। এই নিয়ে 3টা। 30টা হলে সমস্যা নেই। জেতার জন্য তীব্র কি কি করতে পারে তার কোনো ধারণা নেই তোমার। নেই তো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব। আগে আপনি চলে যেতেন, কিন্তু এই 1 মাসে আপনি একদিনের জন্য কোথাও যাননি কেন? গেলে খুশি হতো নাকি? না, তা হবে কেন, এমনি জিজ্ঞাসা করলাম। হয়েছে, এখন একটু হেল্প করো আমাকে। কি অদ্ভুত, তাই না আমাদের সম্পর্ক? স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোই সম্পর্ক আমাদের, তাদের মতোই ছোট্ট সংসার, কিন্তু তাদের মতো বিয়েটা হয়নি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তাতে কি? না, তেমন কিছু না, কিন্তু বিশ্বাস করুন, আপনার বউয়ের মতো আপনাকে হেল্প করতে পারবো না। কেন? তাহলে তো আপনি বিয়েই করবেন না অন্য কাউকে, সারা জীবন আমার সাথেই থেকে যাবেন। আমার শখ নেই অন্য কাউকে বিয়ে করার। তাহলে একটা কাজ করুন, আমাকে বিয়ে করে নিন। এমনিতেই আমি ছাড়া আপনি তো অন্য কাউকে বিয়েই করবেন না। কথাটা বলেই চুপ হয়ে যায়। অজান্তেই বলে দিয়েছে। এটা দেখে তীব্র নিজের কাজ ফেলে ওর কাছে যায়। তারপর পিছন থেকে ওকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে বলে, যদি বিয়ে করতে চাই তাহলে কি করবে? কথাটা শুনে তুর ওর দিকে তাকায়। আপনি আমাকে বিয়ে করবেন তীব্র? যদি বলি হ্যাঁ, তবে? তুর কিছু বলতে পারলো না, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সেটা খুশির, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু তীব্রের বউ হতে পারার খুশি নাকি নিজেকে পবিত্র করার জন্য সেই মানুষকে স্বামী হিসেবে মেনে নেওয়ার খুশি, তা বুঝলো না তীব্র। কি হলো তোর? জানি না কেন, জানি বিশ্বাস হচ্ছে না। আপনি কি সত্যি আমাকে বিয়ে করবেন? আলতো পরশ বুলালো তুরের কপালে। সত্যি? তুরকে বুকে জড়িয়ে বলে, সাথে সাথে কেঁদে ওঠে তুর। কিন্তু কেন বুঝতে পারলো না। এভাবে কেতো না তোর, আগে তো বিয়েটা হতে দাও, বাকি কান্নাটা না হয় স্বামীর বুকে কেতো। তোর নীরবে কাঁদতে লাগলো। অনেক সহজে তুমি সবটা মেনে নাও তোর। বিশ্বাস জিনিস খুব খারাপ, সবার উপর করা যায় না। সেটা যতই আপন হোক, ভাঙলে অনেক কষ্ট হয়। তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু না চাইতেই বারবার। নিজের মনেই দীর্ঘশ্বাস ফেলে আরো জোরে জড়িয়ে ধরে।